আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ১৬। সরু রাস্তার প্রকৃতি দেখে মুগ্ধ প্রায় আমরা। চারপাশের সবুজ গাছগাছালিগুলো যেন এ দেশের একটা রত্ন। এই রত্নগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম রিসোর্টে। সেখানে মোট ৫টা রুম নেওয়া হয়েছে আমাদের। রেয়ান, ইয়াসিন ভাই, সবুজ ভাইয়া এক রুমে আবদ্ধ আর দিঘি এক রুমে। আমি, মেহরুন, শ্রেয়া আর হিমানি এক রুমে। চাচু, ফুপা, আব্বু, মাংখাই আর তার বন্ধু বান্ধব এবং চাচি ফুপিরা সব আলাদা দুটো রুমে। এখানে এসে প্রথমে ২-৩ ঘন্টার মতো রেস্ট নেই আমরা। পরে সবাই রেডি হয়ে রওনা হলাম কাপ্তাই লেকের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে কিছু দূরেই এই কাপ্তাই লেক। আঁকাবাঁকা প্রশস্ত লম্বা হ্রদ এটি। একপাশে ছোট বড় ছোট নৌকা ও বোট রাখা। সবাই ওখান থেকেই একটা বোট ভাড়া করে উঠলাম। হ্রদটির পানিগুলো অনেকটা সবুজ সবুজ, দুপাশে উঁচু উঁচু পাহাড়ে ঢাকা, আর তার মাঝখানে এই হ্রদ। অসম্ভব সুন্দর একটা জায়গা, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। আমি আশপাশটা মুগ্ধ নয়নে দেখছি, তখনই পাশ থেকে কেউ কেসে উঠল। তাকিয়ে দেখি রেয়ান দাঁড়িয়ে আছে। তাকে নিজের পাশে দেখে বিন্দুমাত্র খারাপ লাগলো না আমার, বরং উত্তেজনায় মুখের হাসি প্রশস্ত করে বললাম, জায়গাটা অনেক সুন্দর তাই না? উনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, অনেক সুন্দর। আমি আবারও বললাম, গাড়িতে শুনেছি আপনি নাকি এখানে আগেও একবার এসেছিলেন। আচ্ছা, আমাদেরকে এখন কোথায় নিয়ে যাবে? একটা ঝর্ণার কাছে যাব। সত্যি? নাম কি ঝর্ণার? উনি সরু দৃষ্টিতে সামনে তাকিয়ে বললেন, বলতে ইচ্ছে করছে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। এ মানুষটা সব কিছুতেই একটু বেশি বেশি। সোজা উত্তর কখনো দেবে না উনি। এবারও তার ব্যতিক্রম নয়। তবে ওনার কথায় বিশেষ রাগ হলো না আমার। জায়গাটার মুগ্ধতায় মুগ্ধ হয়ে সব কিছুই ভালো লাগছে আমার। কিছুক্ষণ চুপ থেকে আবারও বললাম ওনাকে, পাহাড়গুলো অন্য সব পাহাড় থেকেও একটু ছোট ছোট তাই না? তবে সুন্দর। এক একটা পাহাড় মাটি আর পাথরের মিশ্রণে তৈরি, সাথে সবুজ সবুজ ছোট ছোট গাছ লেগে আছে। সুন্দর লাগছে, তবে আমার ইচ্ছে ছিল বড় বড় পাহাড়ে ওঠার। উফ, যদি উঠতে পারতাম। মানা করেছে কে? এভারেস্ট জয় করতে যাও, দেখাও হয়ে যাবে, উপরে উঠতেও পারবে। আর বাই চান্স যদি এভারেস্ট জয় করে ফেলো, তাহলে দেশের নামও উজ্জ্বল করতে পারবে। তার নির্বিকার কণ্ঠ। মানে আমাকে জ্বালাতে ওনার প্রচুর ভালো লাগে, একদম প্রচুর থেকেও প্রচুর। ওনার দিকে একবার আর চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে বললাম, আমি এদেশের পাহাড়গুলোর কথা বলেছি, ওই যে যেখানে মেঘ ধরা যায়। আচ্ছা, ওখানে কি যাব আমরা? হয়তো না। আর যদি যেতে চাও তাহলে তোমাকে সাজেক যেতে হবে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি গিয়েছেন কখনো ওখানে? মেঘ ধরেছেন? আচ্ছা, মেঘ ধরতে কেমন লাগে? বাষ্প?
ছুলেই কি পানি হয়ে যাবে? আমি আরও কিছু জিজ্ঞাসা করব, তার আগেই উনি বলে উঠলেন, আর একটা ওয়ার্ডও না। তুমি বেশি বকবক করছো পিচ্চি। আমি মুখ ফুরিয়ে বললাম, আমি পিচ্চি? অবশ্যই তুমি পিচ্চি, তবে সবার ক্ষেত্রে না, বিশেষ ব্যক্তির বিশেষ পিচ্চি। তার কথা বুঝলাম না আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে উনি চোখ ফিরিয়ে নিলেন, সুদূরে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, স্টপ মরুভূমি, এভাবে তাকাবে না। আমিও চোখ ফিরিয়ে নিলাম তার সাথে সাথেই। লজ্জাও পেলাম অনেকটা। নিজের লজ্জা দেখে নিজেই হেসে দিলাম। তখনই কানে নেশা ভরা কণ্ঠে ভেসে উঠল, তোমার হাসি সুন্দর, ভালো লাগছে দেখতে। পাশ ফিরে তাকিয়ে দেখি রেয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। তার বিড়াল চোখের চোখ জোড়ায় আজ যেন অন্য কিছু খেলা করছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম আমি। লজ্জায় পুরো মুখ লাল হয়ে যাচ্ছে আমার। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উনিও চোখ ফিরিয়ে নিলেন। আর আমি নৌকার একটু ঢলে পড়া পানির বুকে তরতর করে ভেসে চলা দৃশ্যটা দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। সব কিছু আরও ভালোভাবে দেখার জন্য একটু সামনে এগোতেই মনে হলো কিছু একটা সাথে হোঁচট খেয়ে এখনই পড়ে যাব আমি। তবে না, পড়ে যাওয়ার আগেই ধরে ফেলল সে। তীব্র ধমকে বলে উঠলেন, কেয়ারলেস, ফেলে দেই তোমায় লেগে দিব? আমি চুপসে গেলাম। একটা শব্দও বের হলো না মুখ থেকে। মাথা নিচু করেই রইলাম মাত্র। উনি আরও কিছু বলতে গিয়েও আর বললেন না। চোখ মুখ শক্ত করে ফিরে রইলেন অন্য পাশে, তবে হাত ছাড়লেন না। আমি বারবার কয়েকবার ছাড়াতে চাইলেও পারলাম না। উনি শক্ত করে ধরে আছেন হাত। বাধ্য হয়ে মুখ গোমড়া করে আশপাশে তাকিয়ে রইলাম। কিন্তু এমন পরিবেশে কি মন খারাপ করে থাকা যায়? মোটেও না। আমিও থাকতে পারলাম না। মুখে হাসি ফুটে উঠল নিমেষেই। আর উনি আমার পাশেই দাঁড়িয়ে রইলেন, একাধারে এক দৃষ্টিতে কিছু একটা দেখতেই রইলেন, যেন এই প্রকৃতি থেকেও ওই কাঙ্ক্ষিত জিনিসটি তার কাছে বেশি মনোমুগ্ধকর। নৌকার এক পাশে বসে আছে আবদ্ধ আর দিঘি। দিঘির চোখ মুখে এক ধরনের উজ্জ্বলতা। আবদ্ধের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে ধীর কণ্ঠে বলল সে, একটা কথা বলি? আবদ্ধ জবাব দিল না। দিঘি আবারও বলল, বলি? না। আবদ্ধের সোজা জবাব, যা মোটেও ভালো লাগলো না দিঘির। ভ্রু কুঁচকে আবদ্ধের দিকে তাকিয়ে বলল, বলি না প্লিজ। এতক্ষণ ধরে তো শত শত কথা বলে ফেলেছ, আমি না করা সত্ত্বেও। তাহলে এটার জন্য পারমিশন নিচ্ছ কেন? আবদ্ধের কথায় পাত্তা দিল না দেখি। খানিকটা লজ্জার সঙ্গে বলে উঠল, আপনাকে না আপনাকে না অনেক সুন্দর লাগছে এই নীল শার্টে। ইস, আমার কামড়াতে ইচ্ছে করছে। খু খু করে কেসে উঠল আবদ্ধ। দিঘির দিকে চোখ পাকিয়ে বলল, তোমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। এগুলো কি ধরনের কথা? দিঘি দাঁত কেলিয়ে হাসল। আবদ্ধের কাঁধে আরেকটু ভালোভাবে মাথা রেখে আদুরি কণ্ঠে বলল,
সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনার ওই বাদামি চোখগুলো দেখলে ইচ্ছে করে হারিয়ে যেতে। আচ্ছা, আমার মধ্যে আপনার কি পছন্দ? আবদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই পছন্দ না। দিঘির মনটা খারাপ হয়ে গেল একটু। আর একটা কথাও বলল না সে। এটা দেখে খারাপ লাগলো আবদ্ধের। ধীর কণ্ঠে বলল, তোমার ভ্রুগুলো অনেক সুন্দর। সাথে সাথে আবদ্ধের দিকে তাকালো দিঘি। আবদ্ধ তার দিকেই তাকিয়ে। তবে দিঘির তাকাতেই চোখ ফিরিয়ে নিল সে। এক আলাদা আনন্দে নেচে উঠল দিঘি। আবদ্ধকে আর একটু ভালোভাবে জড়িয়ে ধরল। প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টার পথ অতিক্রম করতেই কিছু দূর একটা ঝর্ণা দেখতে পাই আমরা। আশেপাশের গাছগাছালিতে ভরপুর, আর তার ঠিক মাঝখানটায় অল্প একটু প্রশস্ত ফাঁকা জায়গা। অনেকটা ধূসর কালো রঙের মিশ্রণ। ফাঁকা জায়গার উপর থেকে পানি পড়ছে। এটা দেখে সাথে সাথে উত্তেজিত হয়ে পড়ে পাশে বসে থাকা ওনাকে বললাম, এটাই কি সেই ঝর্ণা? হুম, পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় ঝর্ণা এটা। আমি আরও একবার দেখে নিলাম ঝর্ণাটা। তারপর ওনার দিকে তাকিয়ে অনুরোধের কণ্ঠে বললাম, বলুন না এই ঝর্ণাটার নাম কি? রেয়ান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, শুভলং ঝর্ণা। এখানে কি আর কোনো ঝর্ণা নেই? আছে, এখান থেকে একটু দূরেই। তাহলে আমরা ওখানেও যাব? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, একটাতেই খুশি থাকো মিস। তোমার ভাগ্য ভালো যে ঝর্ণা দেখার সৌভাগ্য পেয়েছো তুমি। না হলে এখানে মাঝে মাঝে পানি থাকে না। আমি আর কিছু বললাম না। ওনার দিকে তাকিয়ে মুখ বাঁকালাম। অতঃপর সবার সঙ্গে নামতে লাগলাম বোট থেকে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন মাত্র। ঝর্ণার কাছে যাওয়ার জন্য প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে আমাদের। ছোটখাটো মাটির সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইয়াসিন ভাইয়া, মেহেরুন আর সবুজ ভাইয়াকে বললেন, আর কত চিপকা চিপকি করবি? একটু তো দূরে সরে দাঁড়া। সবুজ ভাইয়া, তুমিও এই ডাইনির মতো চিপকুস? এই মেয়ে তোমাকেও নিজের মতো বানিয়ে ফেলছে। মেহেরুন চোখ বড় বড় করে তাকিয়ে আশপাশটা ভালোভাবে দেখে নিল। হাঁটছে? না, চাচুরা নেই এখানে। ওরা একটু সামনে সামনে হাঁটছে, তাই এসব শোনার চান্স নেই। তবু মেহেরুন দাঁতে দাঁত চেপে বললেন, লাথি খাবি ইয়াসিন। আল্লাহর রস্তে চুপ থাক। প্রেমের 12টা কেন বাজাচ্ছিস শুধু শুধু? ইয়াসিন ভাইয়া মুখ তেতো করে বললেন, তোদের প্রেম দেখা আমার গা জ্বলে। তোর বড় হয়েও একটা গভ কেন জুটল না আমার কপালে? এত চিপকা চিপকি হুদাই জেলাস ফিল করছিস কেন? ওদের কথা শুনে হাসতে হাসতে খারাপ অবস্থা আমাদের। রিয়ানও হাসছেন মৃদুভাবে। এর মধ্যে আমরা পৌঁছে যাই শুভলং ঝর্ণার একদম নিকটে। চোখ ধাঁধানো সুন্দর জায়গাটা দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমি। দুপাশে 4-5 জন মানুষ দাঁড়িয়ে থাকার হতো জায়গা রেখে তার শেষ প্রান্তে এসে মিলিত হয়েছে, এবং মাঝখানেরটায় সরু পানি বহমান।
প্রেসার কম হওয়ায় এবং ঝর্ণার পানি পড়া পাহাড়ের অংশটা থাকভাবে ভাঙা থাকায় সহজেই ঝর্ণার পাহাড়টার উপরে ওঠা যায়। কিছু কিছু মানুষও উঠেছেন ওখানে। এক প্রকার গোসল করেছেন ওরা। তবে মানুষ তেমন নেই। যারা আছে তারা সংখ্যায় খুবই কম। বলা যায় আমরা সহ 19-20 জন পানিতে ভেজা যাই বলি তা সম্ভব না আমাদের পক্ষে। তাছাড়া আলাদা জামাও আনিনি আমরা। তা না হলে কিছু একটা ব্যবস্থা করা যেত। এক প্রকার হতাশা কাজ করলো আমাদের মাঝে। ভোরের আনন্দটা মাটি হতে দিলাম না। সবাই হালকা শুকনো জায়গায় পা ভিজিয়ে বসে পড়লাম। আপাতত এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা। এইদিকে ইয়াসিন ভাইয়া আমাদের সমস্যার কথা বললেও কিছু হয়নি। সে ঝর্ণার পানিতে ভিজবেই। আমরাও আর মানা করিনি। সে নিজেরটা নিজে ভালো বুঝবে। ঠান্ডা নেই সাথে, ঠান্ডার মাঝে গোসল করেছেন, তাও আবার আলাদা কাপড় নেই সাথে। এমত অবস্থায় বিপরীতে কি হবে তা জেনেও না জানার ভান করলে তো আমাদের কিছুই করার নেই। তাই সে তার মতো আর আমরা আমাদের মতো রইলাম। খানিকক্ষণ পর দেখলাম হিমানি আর শ্রেয়া রেয়ানের কাছে গিয়ে কি যেন বলছে হেসে হেসে। মুডি কিংও ভুবন ভুলানো হাসি দিয়ে উত্তর দিচ্ছেন। আমি বুঝি না ওদের সামনে যত সব হাসি আসে কেন? আমার সামনে তো এত আদুরিভাবে হাসেন না। কেন হাসেন না? পরপরই এসব চিন্তা বাদ দেওয়ায় সিদ্ধান্ত নিলাম আমি। ঝর্ণা দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করলাম কিন্তু ওনার দিকে। তবে কিছুক্ষণ পর পর তাকাতে ইচ্ছে করলো না। কি আছে ওখানে? দুইটা বেহায়া মেয়ে আর একটা অসভ্য ছেলে ছাড়া কিছুই না। চোখ ফিরিয়ে ঝর্ণার দিকে তাকালাম। ইয়াসিন ভাইয়া পাহাড়ে যতটুকু ওঠা সম্ভব ততটুকু উঠে মনের সুখে ঝর্ণার পানিতে ভিজছেন। তার আরেকটু ওপাশে তাকাতেই দেখলাম দিঘি আবদ্ধকে টেনে ঝর্ণার কাছে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরপরই পানির ছিটা দিচ্ছে আবদ্ধের মুখে, যাতে বেজায় বিরক্ত আবদ্ধ। বারবার চোখ বড় বড় করে তাকাচ্ছে সে। তবে এতে বিশেষ খেয়ালও নেই দিঘির। সে তার কাজেই ব্যস্ত। এক সময় আবদ্ধ তার বলিষ্ঠ হাতে এক গাদা পানি নিয়ে ছুঁড়ে মারল দিঘির দিকে। দিঘি চমকে গেল অনেকটাই। পরপরই রাগী চোখে আবদ্ধের দিকে তাকিয়ে আরো বেশি করে পানি ছিটাতে লাগলো আবদ্ধের মুখে। আবদ্ধও চুপচাপ দাঁড়িয়ে এখন, বিরক্ত হলেও মেনে নিচ্ছে সব। দেখতে দেখতে যাওয়ার পালা হয়ে গেল। প্রথমে চাচুরা সবাই বোর্ডে চলে গেলেন। আমরা আরেকটু পরেই যাব। এই ফাঁকে সবুজ ভাইয়া আর মেহেরুনও ঝর্ণার পানিতে নিজেদের কিছু স্মৃতি এঁটে নিলেন। শেষে সবাই যখন বোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিল, ইয়াসিন ভাইয়া তখন কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন সবার সঙ্গে। পানিতে হওয়ার এতক্ষণ শীত টের পায়নি উনি। পানির স্পর্শ থেকে সরতেই দমকা হাওয়া এখন ছুঁয়ে দিচ্ছে তাকে। বিধায় সে ঠান্ডার মাত্রাধিকতা বুঝতে পারছে বেশ ভাবে। তাকে দেখে সবাই হাসছি আমারও ইচ্ছে ছিল ঝর্ণার পানি ধরবো, তবে ইচ্ছে পূরণ করতে কেন যেন ইচ্ছে হয়নি আর। সবার শেষে যাওয়ার জন্য উদ্যোগ হতেই
হাতের টান অনুভব হলো আমার। কিছু বুঝে ওঠার আগেই সে টেনে নিয়ে যেতে লাগলেন ঝর্ণার দিকে। মাথা তুলে তাকিয়ে দেখি রিয়ান নিয়ে যাচ্ছেন আমায়। বিস্ময়ে ভ্রু কুঁচকে এলো আমার। মৃদু চেঁচিয়ে বললাম, ওখানে কেন যাচ্ছেন? সবাই চলে গেছে তো। আমাদেরও চলে যেতে হবে। উনি দাঁতে দাঁত চেপে বললেন, শাট আপ, চেঁচাচ্ছ কেন? পাবলিক থেকে মার খাওয়াতে চাচ্ছ নাকি আমাকে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি মার খাই না, মার দেই। সো এসব চেঁচিয়ে লাভ নেই। আর তাছাড়া একটু দেরি হলে কিছু হবে না। বলতে বলতেই উনি ঝর্ণার পানির একদম কাছে চলে এলেন। আমার এক হাত নিজের দিকে টেনে নিজের এক হাত আমার হাতের নিচে রাখলেন। আমি শুধু অবাক হয়ে দেখছি ওনার কাণ্ড। পরক্ষণেই দুজনের হাত একসঙ্গে ঝর্ণার পানিতে ছোঁয়াতেই কেঁপে কেঁপে উঠলাম আমি। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার হাতের দিকে। মনে হচ্ছে এক অদ্ভুত কিছু ঘটে যাচ্ছে এখানে। তবে মন বলছে এক অদ্ভুত কিছুটা যেন থেমে যাক, অথবা সারা জীবনই এমন অদ্ভুত কিছু ঘটতে থাকুক আমার জীবনে। এই অদ্ভুত কিছুর জন্য আমি সদা প্রস্তুত। সদা শুভলং ঝর্ণার একটু দূরে দাঁড়িয়ে রয়েছে শুভলং বাজার। রেয়ান আবদ্ধ আর সবুজ ভাইয়া সেখানে গিয়েছেন আমাদের জন্য খাবার প্যাক করে আনতে। ইয়াসিন ভাইয়া যেতে চেয়েছিলেন ওনাদের সাথে, তবে নিজের শীতে কাঁপাকাঁপির জন্য যেতে পারেননি। পুরো ভিজে যাওয়া শরীরটা একটা কম্বল দিয়ে ঢেকে রেখেছেন উনি। পরনে শুধু একটা লুঙ্গি। মাঝি ভাই থেকে বহু কষ্টে লুঙ্গি জোগাড় করে নিজের জামা কাপড় মেলে দিয়েছেন বোর্ডের ছাদে। রোদের অল্প তাপে যদি এটা শুকিয়ে যায়। তার এহেন অবস্থা দেখে আমাদের খারাপ লাগা থেকে হাসি পাচ্ছে প্রচুর। লুঙ্গির সাথে কম্বল একটা বিরাট কম্বিনেশন। জোকার থেকেও কম লাগছে না তাকে। চাচুরা সবাই মুচকি মুচকি হাসছে। চাচুরা সহ সবাই মুচকি মুচকি হাসছি আমরা। ইয়াসিন ভাইয়া মুখ ফুলিয়ে বসে আছেন মাত্র। রিয়ান আবদ্ধ আর সবুজ ভাইয়া খাবার আনতেই বোর্ড আবার চলতে শুরু করলো। আপাতত ইয়াসিন ভাইয়ার অবস্থা বেশি খারাপ। হওয়ায় সবাই ফিরে যাচ্ছি আমরা। যাওয়ার পথে বোর্ডেই খাবার শেষ করব সবাই। চলবে। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 17। কাপ্তাই লেক থেকে রিসোর্টে এসেই সবাই যে যার রুমে গিয়ে রেস্ট নিলাম। আমি এক প্রকার ঘুমিয়ে গিয়েছিলাম। 2-3 ঘন্টা পর সবার ডাকে ঘুম ভাঙে আমার। তখন আকাশে সন্ধ্যা নেমে এসেছে। এখন সবাই নিজেদের রুমে হালকা পাতলা নাস্তা করব। বড়গাং রিসোর্টের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ব্যাম্বু চিকেন। বাঁশের ভিতরে মুরগির মাংস ভাপ দিয়ে রান্না করা হয়। এটাই সবার জন্য অর্ডার করেছি আমরা। খেতে খেতে অনেকটা গল্পও করেছি। গল্পের বিষয় হচ্ছে এখানে সৌন্দর্য বর্ণনা আর ইয়াসিন ভাইয়ার মর্মান্তিক অবস্থা। বেচারা এখনো শীতে কাঁপছে। হয়তো শেষ রাতে জ্বরও আসতে পারে। তবে শিক্ষাও হয়েছে তার। সবার এত এত মানা করার পরও সে ঝর্ণার পানিতে ভিজেছে। এখন এর ফল তো সবাইকে ভোগ করতেই হবে। নাস্তা করে আমি আবার ঘুমিয়ে যাই। আজ মনে হয় আমার ঘুমানোর ধুম পড়েছে। একটু পরপরই ঘুমিয়ে যাচ্ছি আমি। ঘুম থেকে উঠতে উঠতে রাত 8টা বেজে যায় আমার।
বিছানায় উঠে বসতে না বসতেই মেহরুন বলে উঠল, উঠেছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, রেস্টুরেন্টে যেতে হবে। এখনই 8টা বেজে গেছে, 9টায় কিন্তু রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। তাই তাড়াতাড়ি। কথাটা শুনেও যেন শুনলাম না আমি, ঘুমে এপাশ ওপাশ ঢলছি শুধু। মেহরুন এবার ঢং করে বলল, মহারানী ভিক্টোরিয়া, উঠে ফ্রেশ হয়ে নিন অনুগ্রহ করে। আমরা কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টে যাব। আপনার মূল্যবান নিদ্রার জন্য এতক্ষণ যেতে পারিনি। দয়া করে এখন রেডি হয়ে আমাদের ধন্য করুন। বিরক্তি নিয়ে মেহরুনের দিকে তাকালাম আমি। পরক্ষণেই বিছানা থেকে বালিশ নিয়ে ছুঁড়ে মারলাম তার মুখে। এ মেয়ে এটারই যোগ্য। রিসোর্টের রেস্টুরেন্টে সবাই বসে আছি এখন। শ্রেয়ারা সহ চাচুরা বড় একটা টেবিলে বসেছেন। তাদের ঠিক পাশের টেবিলে রেয়ান আবদ্ধ দিঘি সহ আমরা বসে আছি। ইয়াসিন ভাইয়া আমার পাশেই বসে, অন্য পাশে মেহরুন আর সবুজ ভাইয়া। আমরা তিনজনেই মুচকি মুচকি হেসে তাকিয়ে আছি ইয়াসিন ভাইয়ার দিকে। ওনার চোখ, গাল, ঠোঁট, বিশেষ করে নাকটা লাল হয়ে আছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে বারবার হাঁচি দিচ্ছেন উনি। আমাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছু বলবেন তার আগেই পরপর 3-4টে হাঁচি দেন উনি। এতে আরও জোরে জোরে হেসে উঠলাম আমরা। ইয়াসিন ভাইয়া কোনো মতে মুখ কুঁচকে বলে ওঠেন, আমার অসহায়ত্বের মজা নিচ্ছিস, তাই না? খোদা সইবে না এগুলো। আমার মতো নিষ্পাপ শিশুর নিষ্পাপ মন নিয়ে হাসছিস, বেয়াদ্দপ। কই আমার সেবা করবি তা না, উল্টো মজা করছিস। মেহরুন মুখ বাঁকিয়ে বলল, তোর সেবা করব আমরা? এর চেয়ে 32 তলা থেকে লাফ দিয়ে মরে যাওয়াও ঢের ভালো। সবুজ ভাইয়া অসহায় মুখে বললেন, তাহলে আমার কি হবে মেহু? মেহরুন সবুজ ভাইয়ার গাল টেনে বললেন, এটা তো কথার কথা সবুজ, তোমাকে রেখে কি আমি মরতে পারি? মরলে দুজনে একসাথে মরব। মেহরুনের এমন আহ্লাদি কথায় সবুজ ভাইয়াও আহ্লাদে গদগদ হয়ে উঠলেন। মুখটাকে একদম বাচ্চাদের মতো করে রেখেছেন উনি, যেন ওনার কাছে মেহরুনের সব কথাই একটা বিরাট কিছু। ওদের এত আহ্লাদিপনা দেখে ইয়াসিন ভাইয়া নাক ছিটকে বলে উঠলেন, দেখ দেখ বড় ভাইদের সামনে কি করছে এই মেয়ে, লাজ লজ্জা কিচ্ছু নেই, নির্লজ্জ। তাও আবার সিঙ্গেলরাও আছে। কতবার বলেছি আমাদের মতো পাবলিকের সামনে এমন চিপকা চিপকি না করতে। এই মেয়ে শোনে আমার কথা, শুধু শুধু জেলাস ফিল করাচ্ছে যত সব। একটু থেমে আফসোসের সঙ্গে আবারও বলে উঠলেন, আমার কপালে যে কবে একটা মাইয়া জুটবে। বুঝেছিস মিরু, আমার যদি কোনো মেয়ের সাথে রিলেশন হয়েও যায়, তাহলে ওই মেয়েকে আগে 3-4টা চড় দেব আমি। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন এত দেরি করে আসার জন্য? ওই মেয়ে অনেক অপেক্ষা করাচ্ছে আমাকে। একটু তাড়াতাড়ি আমার জীবনে আসলে তো আমার এমন নিগ্রোদের মতো ঘুরতে হতো না। আমি আবার প্রশ্ন করলাম, কোন মেয়ে আসলে? ইয়াসিন ভাইয়া বিরক্তি নিয়ে বললেন, আরে আমার ফিউচার জিএফ, ওরই তো চড় মারার জাতীয় অধিকার আছে আমার। ইয়াসিন ভাইয়ার এমন অযুক্তিকর কথা শুনে হাসি দমিয়ে রাখতে পারলাম না আমি।
শব্দ করে হেসে উঠলাম। আমার হাসি দেখে সবার দৃষ্টি এখন আমার দিকে। আমাদের পাশের টেবিলের চাচুরা সহ আশেপাশের কিছু মানুষও তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো একা আমি হাসার কারণে এভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছেন সবাই। লজ্জায় খু খু করে কেসে উঠলাম আমি। কোনো মতে একটু পানি খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। আর চোখে রেয়ানের দিকে তাকাতেই দেখলাম উনি ডান ভ্রু উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। লজ্জা যেন প্রচুর গুণে বেড়ে গেল আমার। পাশে থেকে ইয়াসিন ভাইয়া হাঁচি দিতে দিতে মৃদু কণ্ঠে বলে উঠলেন, তোকে এত সিরিয়াস কথা বলছি আর তুই এভাবে হাসছিস? পাগল হয়ে গিয়েছিস নাকি? রাগ যেন মাথায় চড়ে বসলো আমার। একে তো তার আজগুবি কথায় হাসার কারণে এমন লজ্জাজনক কাণ্ডের শিকার হয়েছি আমি, তার ওপর আবারও সেই আজগুবি কথা। তাছাড়া কোন অ্যাঙ্গেলে তার কথাগুলো সিরিয়াস মনে হয়? কোনো মতে দাঁতে দাঁত চেপে বললাম, আর একটা কথা বলবি না ভাইয়া, নয়তো বদদোয়া দেব তোকে। সারা জীবন কুমার থাকার বদদোয়া। আমার কথায় চুপসে গেলেন ইয়াসিন ভাইয়া। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে বিড়বিড় করে বলে উঠলেন, বয়সের ছোটরাও এখন ঝাঁটার বাড়ি দেয়। মান ইজ্জত রইল না আর আমার। এই জীবন রেখে আর লাভ কি? এতটুকু বলে আবার নিজের মতো করে বিড়বিড় করে উঠলেন, জীবনে অনেক মূল্যবান। এখনো কিডনি বেচে আইফোন কেনা হয়নি আমার। মেয়ে পাই আর না পাই, এই ইচ্ছে তো পূরণ করতেই হবে। তাই এত তাড়াতাড়ি মরার চিন্তা করে লাভ নেই। এখনো বহুত আকাম করার বাকি আছে আমার। তার এমন বিড়বিড় করা বলা কথা স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। রাগ করে থাকতে পারলাম না আর। মুচকি হেসে দিলাম। রেয়ানের দিকে চোখ পড়তেই দেখলাম উনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে আছেন। আমি তাকাতেই তা যেন আরও প্রখর হলো। কোনো রকম কেমন অন্যরকম একটা চাহনি। তার গভীর চোখ জোড়া যেন অনেক কিছু বলে যাচ্ছে মনে মনে, তবে মুখে তা প্রকাশ অব্যক্ত। শুনছেন, আপনার বোন মেহরুন কি ওই ছেলেটাকে ভালোবাসে? না মানে কতক্ষণ ধরে দেখছি কাপড়রা যেমন একজন অন্যজনের প্রতি কেয়ারিং থাকে, ওরাও তেমন কেয়ারিং বিহেভ করছে। ওরা কি কাপল? অতি আগ্রহে ফিসফিসিয়ে কথাটা বলে উঠল দিঘি। দিঘির চোখের ইশারায় মেহরুন আর সবুজ ভাইয়ার দিকে তাকালো আবদ্ধ। সবুজ মেহরুনের প্লেটে বারবার এটা সেটা খাবার তুলে দিচ্ছে। মেহরুন মানা করলেও মিষ্টি করে হাসছে সে। এতটুকু দেখে ভ্রু কুঁচকে দিঘির দিকে তাকালো আবদ্ধ। বিরক্তি নিয়ে বলল, অন্যদের প্রতি এত আগ্রহ কেন তোমার? চুপচাপ নিজের খাবার খাও। প্রশ্নের উত্তর না দেওয়ায় রাগ হলো দিঘির। আবদ্ধের পেটে আস্তে করে চিমটি দিতেই চোখ বড় বড় করে দিঘির দিকে তাকালো আবদ্ধ। দিঘি দাঁত কেলিয়ে হেসে বলল,
বলুন না প্লিজ। আবদ্ধের গম্ভীর গলা, আবদ্ধের গম্ভীর কণ্ঠ। একটা শর্তে বলবো। কি শর্ত? আমি বলার পর আর একটা কথাও মুখ থেকে বের করবে না। চুপচাপ খাবার খাবে। ঠিক আছে। দিঘি কিছু একটা ভাবল। পরপরই মাথা নাড়ালো সে। আবদ্ধ বলে উঠল, হ্যাঁ, ওরা কাপল। আর মেহরুন যে ছেলেটার সঙ্গে, তার নাম সবুজ, রেয়ান ভাইয়ের ফ্রেন্ড। আবদ্ধের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দিঘি বলল, আপনারা মেনে নিয়েছেন ওদেরকে? আবদ্ধ চোখ বড় বড় করে তাকালো দিঘির দিকে। কেননা শর্ত ভঙ্গ করে কথা বলেছে দিঘি। ঘটনা বুঝতে পেরে দিঘি তাড়াতাড়ি বলে উঠল, এটাই শেষ, প্লিজ বলুন না, প্লিজ প্লিজ প্লিজ। আবদ্ধ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সবুজ ভাইয়া ভালো ছেলে, আমি নিজে দেখেছি। তাছাড়া উনি রেয়ান ভাইয়ের ফ্রেন্ড। আচার আচরণে নম্রভদ্র, পরিবারও ভালো। আর কি দরকার? দিঘি এমন ভাব করলো যেন সে বিরাট কিছু বুঝে ফেলেছে। তবে অন্য কোনো প্রশ্ন করল না, শর্ত মতে চুপচাপ খাবার খেতে লাগলো। রাত প্রায় 12টা বাজে। ক্লান্তিতে সবাই এখন ঘুমে কাতর হয়ে আছে, একমাত্র আমি ছাড়া। কেনই বা না, কাপ্তাই লেক থেকে আসার পর এতক্ষণ ঘুমিয়েও আবার রেস্টুরেন্ট থেকে এসে আরও কিছুক্ষণ ঘুমিয়েছি আমি। সেহেতু এখন আর ঘুম আসছে না আমার। আমাদের কটেজটা হলো টিন আর বাঁশের তৈরি, পাশাপাশি রুম সবার। কটেজের ভেতরটা অনেকটা ভিন্ন। বারান্দাও আছে একটা, সেখানে আছে বাঁশের তৈরি রেলিং, বসার জন্য চেয়ার আর এক দুটো ফুলের টব। আপাতত সেখানেই দাঁড়িয়ে আছি আমি। তবে সেখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আমার। রিসোর্টে বড় খোলা মাঠ আছে, মূলত পিকনিক বা হাঁটাহাঁটির জন্য ব্যবহার করা হয় এটি। হঠাৎই মনের মাঝে সেখানে যাওয়ার ইচ্ছে পোষণ হলো। ইচ্ছেটা কেন যেন দমিয়ে রাখতে পারলাম না আমি। কনকনে শীতের মাঝে মোটা একটা চাদর শরীরে জড়িয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লাম কটেজ থেকে। বের হতেই দেখলাম বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিলেন রেয়ান। তার পরনে টি শার্ট আর জ্যাকেট। কটেজের বাইরে দরজায় লাগানো লাইট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তার বিরক্তি মাখা মুখ। যেন আমাকে এত রাতে বাইরে দেখে খুশি নন তিনি। তার এসব বিরক্তি উপেক্ষা করে এগিয়ে গেলাম ওনার দিকে। সঙ্গে সঙ্গে ওনার গম্ভীর কণ্ঠ, এত রাতে এখানে কি? ঘুমাওনি কেন এখনো? আপনি কেন ঘুমাননি? এখানে কি করছিলেন? আমার পাল্টা প্রশ্নে ভ্রুটা কুঁচকে গেল তার। আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এমনি ভালো লাগছিল না। শীত বাড়ছে, তোমার কটেজে যাওয়া উচিত। উনি আরও কিছু বলতেন, তার আগেই আমি দ্রুত বলে উঠলাম, আমি এখন যাব না। উনি নরম কণ্ঠে বললেন, ঠান্ডা লেগে যাবে, মরুভূমি।
তার এমন আদুরি ডাক কি উপেক্ষা করা সম্ভব? অন্তত আমার পক্ষে না। মন খারাপ করে কটেজের উদ্দেশ্যে কয়েক পা এগুতেই পেছন থেকে রেয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার কি ঘুম আসছে না? চাইলে আমার সাথে আশপাশটা ঘুরে আসতে পারো। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। পিছনে ফিরে তার মুখোমুখি দাঁড়ালাম। উনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। কিছু একটা ভেবে বললেন, কটেজ থেকে আরেকটা চাদর নিয়ে আসো। দুটো চাদর একসাথে জড়িয়ে নাও, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। আমিও দ্রুত মাথা নাড়ালাম। ওনার কথা মতো কটেজ থেকে আরেকটা চাদর নিয়ে দুটো চাদর একসাথে গায়ে জড়িয়ে নিলাম। বড়গাং রিসোর্টটা বিশাল বড় একটা রিসোর্ট। খোলামেলা বড় মাঠ, দুই দিকে গাছগাছালি, আর মাঝখানে সরু রাস্তা, এবং সঙ্গে নদীও আছে বিশাল। সরু রাস্তাটায় অনেকটা দূরত্ব রেখে আমি আর রিয়ান পাশাপাশি হাঁটছি। হাঁটার মাঝে রিয়ান হঠাৎ বলে উঠলেন, তোমার কি শীত লাগছে? লাগলে বলো, আমরা ফিরে যাব। আমি মাথা নাড়ালাম, যার অর্থ ঠিক আছে আমি। উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তুমি বোবা? কথা বলছো না কেন? ইগোতে লাগলো কথাটা। এ মানুষটা সব সময় এমন করে আমার সাথে। আমাকে জ্বালাতে ওনার এত কেন ভালো লাগে, সেটা আমার অজানা। কিন্তু আজকে আমি জেনেই ছাড়ব। তাই অনেকটা রাগী মুডে বললাম, এভাবে সব সময় আমাকে জ্বালান কেন? আপনার বুঝি বেশ মজা লাগে আমাকে জ্বালাতে? উনি মুচকি হেসে বললেন, অবশ্যই। এতে লাভ, মনের আনন্দ। আর তোমার ক্ষেত্রে এটা নিনজা টেকনিক হিসেবে কাজ করে। বুঝলাম না কথাটা। ভ্রু কুঁচকে বললেন, মানে? মানে এই টেকনিক ইউজ করলে তুমি বকবক করতেই থাকো। যদিও তুমি বকবক এমনিতেই করো, তবে এটা করলে আরো বেশি বেশি করো। লাইক রেগে যাও, যা আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। হা হয়ে গেলাম আমি। আস্তে আস্তে তার প্রতি রাগ হতে লাগলো আমার। মৃদু চেঁচিয়ে বললাম, অসভ্য। ধন্যবাদ মিস, চলবে।